আয়না, নরেন্দ্রনাথ মিত্র। মাস তিনেক আগে সন্ধ্যার পর বউবাজার স্ট্রিটে একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাছের লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট, চেয়ার, আলমারিতে সেই গুদাম ভর্তি। দোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটা টেবিল, সরোজের কাউন্টার। আমরা সে টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরোজ দোর বন্ধ করে দিল। বলল, কাণ্ড দেখ, এক ঝাপটায় সব ভিজিয়ে ফেলল। কার্তিকের শেষে এমন বদরসিক বৃষ্টি আর দেখিনি। বন্ধুর সেই বিরক্তিটুকু আমি উপভোগ করলাম। তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার যাই। কিন্তু সরোজ জোর করে আমার হাত ধরে টেনে বসালো। একটু ধমকের স্বরে বলল, এসেই তো যাই যাই করছো। 9 মাস 6 মাসে একবার তো হয় দেখা। যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন? তারপর হেসে নরম গলায় বলল, বসো আর একটু। মন মেজাজ খুব খারাপ। যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দেরের মুখ দেখব কে জানে। বললাম, তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটেছে। আমার কথা শেষ না হতেই দরজায় টোকা পড়ল। আমি গলা নামিয়ে বললাম, দেখ, তোর খদ্দের বোধ হয় এবার একজন এলেন। হ্যাঁ। সরোজ উঠে দাঁড়িয়ে বলল, আসুন, দোর খোলাই আছে। প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স 40-45 হবে। লম্বায় প্রায় 6 ফুট, বেশ সুপুরুষ, গৌর বর্ণ চেহারা, নাক চোখ টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিন। গায়ে খদ্দরের পাঞ্জাবি, পরনে মিহি কোঁচানো ধুতি। এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজে গেছেন। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব বেশি খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে যেন একটু অপ্রসন্নই দেখালো। সরোজ গম্ভীর স্বরে বলল, বসো নিরঞ্জন, এই বৃষ্টি বাদলার দিনেও বেরিয়েছ? এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ অবস্থায় দেখছিলাম, কিন্তু সরোজের এই সাধারণ একটি প্রশ্নে তিনি যেন কোনো রকম হয়ে গেলেন। যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে। চোখে মুখে ঠিক তেমনই এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করেছেন এমনই ভঙ্গিতে বললেন, হ্যাঁ বেরিয়েছি। কি এমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না? আমার এদিকে কাজ ছিল, তাই বেরিয়েছি। সরোজ একটু হাসতে চেষ্টা করলো বটে। বেশ করেছো, দরকার থাকলে বেরোবে বই কি, আমরা কি বেরোই না? বসো, ভালো করে বসো। কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য আরম্ভ হয়েছে। তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতে বুঝতে পারছেন না। মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন। যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না, তাই ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখছে। তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতিস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন, এই আয়নাখানা কোথায়? সেই আয়নাখানা বিক্রি হয়ে গেছে? সরোজ তার দিকে তাকিয়ে বলল, আমি জানতুম তুমি এই কথাটা ঠিক জিজ্ঞাসা করবে। তুমি এর জন্যই এসেছো? ভদ্রলোক ফের প্রতিবাদের সুরে বললেন, এর জন্যই তো এসেছি। আশ্চর্য তোমার ধারণা। আমার একটা জিনিস তোমাকে বিক্রি করে দিয়েছি, সেটা তুমি বিক্রি করলে কি করলে না তা জিজ্ঞাসা করলেই দোষ হয়ে গেল। সরোজ শান্তভাবে বলতে চেষ্টা করল, আমি কি বলছি দোষের?
তুমি এত চটছো কেন? সত্যিই তো, তোমার জিনিসের কথা তুমি একবার কেন 1000বার জিজ্ঞাসা করতে পারো, তাতে কিছুই দোষের নেই। তুমি তো, তোমার সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখনও বিক্রি করতে পারোনি। ভেবে দেখো, দরদাম হচ্ছে, একদিন বিক্রি হয়ে যাবে। আমার বাবার কি আছে বলে ভদ্রলোক চেয়ারেও চেপে বসলেন। তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন। ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলো ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর, আগেকার আমলের বরমাটিতে তৈরি, কালো পালিশ, আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ। আমি ফার্নিচার ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করি না, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি। আজকাল এই জিনিস খুব একটা সুলভ নয়। কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোক মুখের যে ছায়া পড়ছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ায় আমি চমকে উঠলাম। বলতে লজ্জা নেই, আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন, কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্ত করে তুলবে কেন? আমি সরোজকে ওর কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, দেখি ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছে। আমি তার গলা শুনতে পেলাম, নিরঞ্জন, নিরঞ্জন। ভদ্রলোক ফিরে আবার তাকালেন, অস্ফুট স্বরে বললেন, কি বলছো? সরোজ ধমকের ভঙ্গিতে বলল, বলছে কি, তুমি এবার বাড়ি যাও, তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। বেশ রাত হয়ে গেছে, মাসিমা তোমার জন্য ভাবছেন। বরানগর তো এখানে নয়, যেতেও তো সময় লাগবে, যাও এবার। ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতন বললেন, হ্যাঁ যাই যাই, সত্যি রাত হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন, সরোজ। সরোজ কোমল স্বরে বলল, বল। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, তুমি বরং আয়নাটা আমাকে ফেরতই দাও, আমি ওটাকে বাড়ি নিয়ে রাখি, সেই আসতে তো আমাকে হবেই। তিনি একটু হাসলেন, সে হাসি যেমন করুণা তেমনই বিষণ্ণ। সরোজ বলল, কি যাতা বলছো, এবার বাড়ি যাও তো তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন, শিগগিরই যাও। বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে বসে রইলাম। বললাম, ব্যাপার কি সরোজ? জন্দুই পালিশওয়ালা ভেতরের দিকে বসে কি কাজ করছিল। সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদের ধমক দিয়ে উঠল, আচ্ছা ফটিক, মুকুন্দ, তোমাদের এতদিন বলছি টেবিলটা সামনে না রেখে ভেতরের দিকে কোথাও লুকিয়ে রাখো, আমার কথা গ্রাহ্য হয় না না? পালিশওয়ালাদের এমন একজন বলল, আগে কথা ছোট কথা ভেতরেই তো ছিল, একজন খদ্দের নেবেন বলে গেলেন, তাই বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি, কই তিনি তো আর এলেন নে। দ্বিতীয় পালিশওয়ালাটি বলল, খোঁজ নিয়ে দেখুন তার আসবাব ব্যবস্থা আছে কি, নাকি বেনেপুকুর মাধববাবুর মতন এরও এতক্ষণে হয়ে গেছে। সরোজ ফ্রেশ ধমক দিয়ে উঠল, কি যাতা বলছো সব, নিজেদের কাজ করো তো। প্রথমজন বলল, হ্যাঁ আমাদের ধমকে আন আর যাই করেন ছোট কথা, আয়নাটাকে আমি ঘর থেকে বিদে করুন, কাউকে বিনি পয়সায় বিলিও দিতে হয়, তাও যদি দিন না আপনি, হ্যাঁ নইলে কবে যে কি ঘটবে কে জানে। সরোজ বাধা দিয়ে বলল, হ্যাঁ ফের এইসব কথা, তোমাদের মতন সুপারস্টিশিয়াস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল। আমি আবার জিজ্ঞাসা করলাম,
হ্যাঁ সরোজ, ব্যাপারটা কি? সরোজ একটু কাল চুপ করে থেকে বলল, ব্যাপারটা বড়ই দুঃখের। নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, ওর মতো সেন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটো ছিল না। বললাম, হঠাৎ কেন এমন হলো? সরোজ বলল, "হ্যাঁ, ঠিক হঠাৎ একদিনে হয়নি, আর একটা কারণেও যে অমন হয়েছে তাও আমার মনে হয় না। তবে শেষের ঘটনা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয়, কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিছুই বুঝতে পারবে না।" বললাম, হ্যাঁ গোড়া থেকেই বলো। সরোজ তখন কাহিনীটা বলল। নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাস্তুতো ভাই, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম। আমি বছর 2 যেতে না যেতেই বেরিয়ে আসি, আর আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাশ করে। মেসমশাই ছিলেন নাম করা কার্টনি। তার ইচ্ছা ছিল নিরঞ্জন ল পড়বে। কলেজের ভর্তিও হয়েছিল, কিন্তু মাস 6 বাদেই ছেড়ে দিল। বলল, দূর, ভালো লাগে না। এই নিয়ে মেসমশাইয়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটি হয়েছিল, কিন্তু সে এমন বেশি কথা নয়। তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন। একটা কড়া কথা বললে তিনি 3 বার গিয়ে পিঠে হাত বুলোতেন। কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নীরুর এক পিসিমশাই ছিলেন, ও তার খপ্পরে পড়ল। নীরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিল। বিরজাবাবু আর বিয়ে করেননি, কিন্তু আর সবই করেছেন। জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না রাখলে তার রসটা পুরোপুরিভাবে পাওয়া যায় না, এই ছিল তার বাণী। নীরু তার মন্ত্র শিষ্য হলো। তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, রেসের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে। খরচটা পিসিমশাই জোগান। কিছুদিন মেসমশাই রাগ করে অভিমান করে রইলেন। তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলেন। জোরটা অবশ্য ধমকের জোর নয়, চোখের জলের জোর। এছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছেন সে অসাধারণ সুন্দরী। তাকে দেখে নিরঞ্জনের নিজেরই মন টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরে উদ্দামতা কমে এলো। আমরা বললুম, সুন্দর মুখের জয় সর্বত্র। এদিকে নিরঞ্জনের সেই মন্ত্র গুরু পিসুমশাই মারা গেলেন। খবরটা আমার মেসুমশাই খুব নিশ্চিন্ত হলেন, কিন্তু তাঁর শান্তি বেশি দিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করলো। এবারকার বাড়াবাড়ির জন্যে শুনলুম মীরা বৌদি দায়ী। কোন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র 2টি পেগ খেয়েছিল। তার জন্য মীরা বৌদি স্বামীকে যা নয় তাই বলে গাল দিয়েছে। রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছে। নিরঞ্জন অনেক সাদাসাদি করেও বউয়ের মান ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মামিমা মেসুমশাই দুজনেই এ নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করেছিল। বছর 5 বাদে মেসুমশাইও চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখন ফেরবার নাম নেই। ওই সেই পিসে বিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলেন। নিরঞ্জন আসেনি, মাসিমা আর মীরা বৌদি এসেছিল। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিল, সরোজবাবু, বাবা আমাকে শুধু বাড়ি ঘর থেকে বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিলেন দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলেছিল, ও কথা কেন বলো মীরাদি, রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনোটাই তো তিনি খাটো নন, তার তো সবই আছে। মীরা বৌদি বলেছিল, মানুষ তো কেবল বাইরেরটাই দেখে, ভেতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জ্বালা। তার সেই কথাগুলো আজও আমার কানের লেগে রয়েছে। আরো বছর 3 মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়িঘর বিষয় সম্পত্তি সব খোয়াল।
দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল। আমাকে একবার জানালো না। আমি জানতে পারলে ওকে অমন করে ঠকাতাম না। মীরাবতী রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন। ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার থেকে যৌতুক পাওয়া তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে। বাকি আছে ড্রেসিং টেবিলটা, তারও দরদাম হচ্ছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের ওপর মাথা গুঁজে রইলেন। বললেন, আমাকে না বেচে তুমি আমার বাবার দেওয়া এই টেবিল বিক্রি করতে পারবে না। তার দেওয়া একটা জিনিসও আমি রাখতে পারবো না। তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বরানগরে একটা ছোট্ট ভাড়াতে বাড়িতে উঠে যায়। সেখানেও জোর দাম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে। ও সেবার মাস 6 ভুগেছিল। মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদি সেবা শুশ্রূষা করছে। তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত, সংসার চলত। সেই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন। বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল, আয়নাটা বিক্রি করে দিলে না, অথচ গয়নাগুলি দিব্যি বিক্রি করছো। আয়নাটা কি গয়নাগুলোর থেকে দামি? মীরা একটু লজ্জিত হয়ে বলেছিল, তা নয়, একটা আয়না বিক্রি করলে কতই বা হতো। কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার উপর মীরা বৌদির একটু বেশি রকম দুর্বলতা ছিল। গয়নাগাটি তিনি বেশি পরতেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন। এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে চেয়ে থাকতেন। কি দেখতেন, কি ভাবতেন তিনি জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেনি, সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি না। নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন, আরো শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল। ডাক্তার শাসন করে বলেছিল, ফের মদ ধরলে আর বাঁচবে না। অনেক কষ্টে লিভারটিকে রক্ষা করা গেছে, আর অত্যাচার করলে সইবে না। তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত। কিন্তু উঠলে হবে কি? আর সেই অর্থও ছিল না, সামর্থ্যও ছিল না। মৃদু মোলায়েম নেশা হিসেবে মীরা বৌদি নাকি তাকে এক সময় ভাঙের শরবত করে দিত। নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সেজেগুজে স্বামীর কাছে গল্প করতে বসত। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হলো। এতকাল বাদে চাকরির খোঁজে বেরোলো নিরঞ্জন। একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরি পেল। চেহারা আছে, ডিগ্রি আছে, বলতে কইতে পারে, পাবে নাই বা কেন। খবর শুনে মীরা বৌদিকে কংগ্রাচুলেশন করে এলাম। বললাম, আপনার ক্ষমতা আছে, আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারত না। মীরা বৌদি স্মিত মুখে চুপ করে বসে রইল। বছরখানেক ভালোই কাটল, কিন্তু তার সে সুখ বেশি দিন সইল না। নিরঞ্জনকে নতুন নেশায় ধরল। মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনের অফিসের টাইপিস্টের কাজ করে। তাকে নিরঞ্জনের চোখে পড়ল। আমি সে মেয়েটিকে দেখেছি। দেখতে কালো, রোগা, ঢেঙা চেহারা। তার মধ্যে নিরঞ্জন কি যে দেখেছে সেই জানে। আমরা টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না, রেখাকে নিয়ে বেড়াতে বেরোয়। সিনেমায় যায়, থিয়েটারে যায়, নানা রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে। মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবে ব্যয় হয়ে যায়। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলে। সত্যি বলতে কি, মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না। সে মদেই খুশি থাকত। মীরা বৌদি তাকে তখন নাকি বলেছে, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো, তা আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না। কিন্তু এখন তিনি টের পেলেন মদের গন্ধের চেয়ে অন্য মেয়ের গন্ধ আরো কটু। এই নিয়ে ঝগড়াঝাটি খুব চলতে লাগলো। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসলো, আমার যা খুশি তাই করব, আমি বিয়ে করব রেখাকে, আমি ছেলে মেয়ে চাই।
তোমার দ্বারা তো আর হবে না। প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদি অপারেশন হয়েছিল। সেই থেকে তার সন্তান হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। স্বামীর মুখে ফের সেই পুরাতন কথা শুনে মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন অফিস থেকে সেদিন খুব রাত করে ফিরে এসেছিল। এসে দেখে শোয়ার ঘরে দরজা বন্ধ। অনেক অনুনয় বিনয় রাগারাগির পর দরজার কপাট না খুলতে পেরে রাত্রের জন্যে নিরঞ্জনকে মার ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলে দরজা। দেখা যায় কড়ি কাঠে ফাঁস লাগিয়ে মীরা বৌদি ঝুলছেন। তার পায়ের ছায়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। এ দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়। মাসিমা চিৎকার করে উঠল। বাপ মা মরা সুলতা নামে 14-15 বছরের একটি ভাইজি থাকতো তার কাছে। সে মূর্ছা যায়। তারপর যা যা ঘটতে লাগলো সবই গতানুগতিক। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ও বাড়িতে আর থাকতে চাইছে না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণতই বন্ধ থাকে। সেদিন বিকেল বেলায় সুলতা ঘর ঝাড় দেওয়ার জন্য সেই দরজা ঠেলে ভেতরে ঢুকেছে। কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আরেকদিন সন্ধ্যায় মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুল আঁচড়াবার শব্দ শুনতে পেলেন। এমন কিছু নতুন নয়। যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এই ধরনের অনৈসর্গ ব্যাপার দেখতে শুনতে পায়। আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম। বললাম, কবে দোকান থেকে ফিরে এসে দেখবো মীরা বৌদি তোমার সঙ্গে বসে বসে গল্প করছে। আমার স্ত্রী রাগ করে বলল, তাকে নিয়ে ঠাট্টা করা আমার ভালো লাগে না। আমি একটু সপ্রতিভ হয়ে চুপ করে গেলাম। সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করা চলে না। কিন্তু এত যার বুদ্ধি, এত যার ধৈর্য, তিনি ঝোঁকের মাথায় এই কাজ করতে গেলেন কেন? নিরঞ্জনকে বাধা দেওয়ার আর কি কোনো উপায় ছিল না? দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে। এই কথা সে কথার পর হঠাৎ বলল, মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে বিক্রি করে দিতে চায়। তার কথা শুনে তো আমি অবাক। এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? মীরা বৌদির একটা স্মৃতি থাক না ওদের বাড়ি। আয়নাটা কত ভালোবাসতেন বৌদি। নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন। তার কাছে শুনলুম নিরঞ্জনরা কি রাত্রে আলো জেলে ঘুমায়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে ঘুম হতো না। তারপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন। বললেন, এখন তো টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও কিছু আমার লোকসান হবে না। মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানে একটা কুলি পাঠিয়ে দিলাম। নিরঞ্জনের মুখে একটু আপত্তি করলো, কিন্তু কেন আবার তুমি এত কষ্ট করতে গেলে? আয়নাটা যেখানে ছিল সেখানেই থাকতো। কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে। ড্রেসিং টেবিলটার যা ন্যায্য দাম আমি তাই ওকে দিয়ে গেলাম। কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না। বলল, ঘর থেকে কেন দেবে, বিক্রি হয়ে গেলে তারপর দিও। দাম নিল না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আয়নার খোঁজ নিতে আসতে লাগলো। জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করে গেছে কিনা, রোজ এক প্রশ্ন। মাসিমা একদিন খবর নিলেন, বললেন, নীরুর একটা বিয়ে টিয়ে দে। কথাটায় আমি একটু আঘাত পেলাম। এই সেদিন মীরা বৌদি মারা গেল, তাও সাধারণ মৃত্যু নয়, আর এরই মধ্যে মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করছেন। মাসিমার
আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, একা এক ঘরে থাকতে বোধহয় ভয় হয়, সারা রাত ঘুমায় না। আমি বলি, আমি এসে তোর কাছে থাকি, কিন্তু তাতেও রাজি হয় না। বিয়ে দেওয়া ছাড়া আর কি গতি বলো? ও নাকি তাকে ভালোবাসে। তুই তাকে একটু বুঝিয়ে বল। এরপর সত্যি আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম। খুব বেশি ভূমিকা না করে আমি বললাম, আপনি বোধহয় দুর্ঘটনার কথা সব শুনেছেন। মেয়েটি ঘাড় নাড়ল। আমি বললাম, মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। রেখা বলল, তা হয় না। কেন? আপনিও কি ভূতের ভয় করেন নাকি? রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল, না, ভূত নয়, ভূতে পাওয়া মানুষকে আমার ভয় বেশি করে। আমার বন্ধু তার কাহিনী শেষ করল। আমি চুপ করে রইলাম। রেখা চ্যাটার্জির কথা সে কত সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছে এসে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকে রোজই আমার ইচ্ছে করতে লাগলো আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি। কিন্তু ও পথে আমি কিছুতেই আর মাড়ালাম না। শেষে আমিও কি নিরঞ্জন মতন হব নাকি? তবু বারবার আমার কৌতূহল হতে লাগলো, কি হলো সেই আয়নাটার, কি হলো নিরঞ্জনের। আজকের সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক, নিরঞ্জন হালদার। তাকে শনাক্ত করা হয়েছে। রেল পুলিশ যথারীতি তদন্ত করছে। কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ।